ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা প্রায় 18 মাস ধরে চালানো এই আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছেন 50,000-এরও বেশি ফিলিস্তিনি। দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। বিপরীতে কমে যাচ্ছে বেঁচে থাকা মানুষের সংখ্যা। যারাও বা বেঁচে আছেন তাদেরকেও উচ্ছেদ করা হচ্ছে বাড়িঘর থেকে। অন্যদিকে দীর্ঘদিনের অবরোধের কারণে ক্ষুধা দারিদ্র্যপীড়িত ফিলিস্তিনিরা এখন রোগে শোকে ধুকে মরতে বসেছে। ক্রমাগত বোমাবর্ষণ ও হামলায় গোটা গাজা উপত্যকা যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। যুদ্ধবাজ ইসরায়েলের বিপরীতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এখন পর্যন্ত সহস্রাধিক রকেট ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলে, যার অধিকাংশই আয়রন ডোম প্রতিরোধ ব্যবস্থা দিয়ে প্রতিহত করেছে ইসরায়েল। সমর বিশেষজ্ঞদের ভাষ্যমতে পাল্টা বিমান হামলা করা না গেলে ইসরায়েল সবসময়ই অপ্রতিরোধ্য। এমন পরিস্থিতিতে অনেকেই স্মরণ করেছেন এক বাংলাদেশি সেনা কর্মকর্তাকে, যিনি একাই 1967 সালে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধে নাকানি চুবানি খাইয়েছিলেন বর্বর ইসরায়েলি সেনাদের। হাজির হয়েছিলেন ইসরায়েলের জমদূত হয়ে সাইফুল আজম সুজা, পৃথিবীর ইতিহাসের একমাত্র যোদ্ধা যিনি একক ব্যক্তি হিসেবে সর্বোচ্চ সংখ্যক ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করার অনন্য রেকর্ড গড়েছেন। এমন কৃতিত্বের জন্য বাংলাদেশের এই বৈমানিককে সেই সময় নাত আল সুজা সামরিক সম্মাননায় ভূষিত করা হয়। এই বীর যোদ্ধার সেই গৌরবময় ইতিহাস হয়তো অনেকেরই অজানা। 11 সেপ্টেম্বর 1941 সালে তৎকালীন ব্রিটিশ ভারতের পূর্ব বাংলার পাবনা জেলার খলিশাদহ খাগড়বাড়িয়া গ্রামে জন্ম নেওয়া সাইফুল আজম ছিলেন বাংলাদেশি আকাশ যোদ্ধা। তিনি 1971 সালে স্বাধীন বাংলাদেশের বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দেন। এর আগে পাকিস্তান বিমান বাহিনীতে কর্মরত থাকাকালে 1967 সালের জুন মাসে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ শুরু হলে তাতে অংশ নিতে ইরাকি বিমান বাহিনীতে বদলি হন সাইফুল আলম সুজা। পশ্চিম ইরাকে অবস্থান নিয়ে ইসরায়েলিদের বিরুদ্ধে যুদ্ধ করেন তিনি। যুদ্ধ শুরু হওয়ার মাত্র 5 দিনের মাথায় গাজা ও সিনাইয়ের কর্তৃত্ব নিয়েছিল ইসরায়েল। জুনের 5 তারিখে সিরীয় বিমান বাহিনীর 2/3 শক্তি ধ্বংস করে দেয় ইসরায়েলের বিমান সেনারা। তেমন কোনো প্রতিরোধ ছাড়াই ইসরায়েল পশ্চিম তীর ও জেরুজালেম দখল করে নেয় সিরিয়ার গোলান মালভূমিও। এমন পরিস্থিতিতে ইসরায়েলিদের জমদূত হয়ে জর্ডানে যান সাইফুল আজম। 6 জুন আকাশ থেকে প্রচণ্ড আক্রমণে মিশরীয় বিমান বাহিনীর যুদ্ধ সরঞ্জাম গুড়িয়ে দেয় ইসরায়েলি বাহিনী। একই দিন বেলা 12:48 4টি ইসরায়েলি সুপারসনিক ডাসল্ট সুপার মিস্টের জঙ্গি বিমান ধেয়ে আসে জর্ডানের মাফরাক বিমান ঘাঁটির দিকে। এবার ইসরায়েলিদের ঠেকাতে মাফরাক বিমান ঘাঁটি থেকে হকার হান্টার জঙ্গি বিমান নিয়ে বুক চিতিয়ে উড়াল দেন সাইফুল আজম। আর সেই হকার হান্টার দিয়েই ক্ষিপ্রগতির 2টি ইসরায়েলি সুপারসনিক ঘায়েল করে ফেলেন বাংলাদেশি বৈমানিক। তার অব্যর্থ আঘাতে ভূপাতিত হয় একটি ইসরায়েলি সুপার মিস্টেরে। আরেক আঘাতে প্রায় অকেজো হয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে কোনো মতে পালিয়ে ইসরায়েলি সীমানায় গিয়ে আছড়ে পড়ে আরেকটি বিমান। সেদিন অকুতভয় বৈমানিক সাইফুল আজমের অকল্পনীয় বীরত্বের কারণে ইসরায়েলের পুরো পরিকল্পনাই ভেস্তে যায়। উল্টো নিজেদেরই 2টো বিমান হারায় তারা। এমন বীরত্বের জন্য পুরস্কার স্বরূপ সাইফুল আজমকে হুসামি ইস্তিকলাল সম্মাননায় ভূষিত করে জর্ডান সরকার। সাইফুল আজমের কাছে ইসরায়েলি বৈমানিকদের ধরাশয়ী হওয়ার পরদিনই তার কৃতিত্বে ইরাকি বৈমানিক দলের কাছে চরমভাবে পরাজিত হয় ইসরায়েল। 7 জুন ইরাকের H3 ও আল ওয়ালিদ ঘাঁটি রক্ষা করার দায়িত্ব পড়ে এক ইরাকি বৈমানিক দলের কাঁধে। সাইফুল আজম ছিলেন সেই দলের অধিনায়ক। সেদিন 4টি ভেটর বোম্বার ও 2টি মিরেজ 3C জঙ্গি বিমান নিয়ে আক্রমণ চালায় ইসরায়েল। একটি মিরেজ 3C বিমানে ছিলেন ইসরায়েলি ক্যাপ্টেন গিডিও ড্রোর। ড্রোরের গুলিতে নিহত হন আজমের উইংম্যান। তার হামলায় ভূপাতিত হয় 2টি ইরাকি বিমান। পরক্ষণেই এর জবাব দেন আজম। তার অব্যর্থ টার্গেটে পরিণত হয় ড্রোরের মিরেজ 3C। সেই আঘাতের পর বাঁচার উপায় না পেয়ে যুদ্ধবন্দী হিসেবে ধরা দেন ক্যাপ্টেন ড্রোর। পরে ওই যুদ্ধবন্দির বিনিময়ে জর্ডান ও ইরাকের সহস্রাধিক সৈন্যকে মুক্ত করে দেয় ইসরায়েল। এই ঘটনার মধ্য দিয়ে আরব ইসরায়েল যুদ্ধের প্রথম 72 ঘণ্টায় সাইফুল আজম একটি অনন্য রেকর্ড করেন। ইতিহাসে তিনি একমাত্র ব্যক্তি যিনি সর্বোচ্চ 4টি ইসরায়েলি বিমান ভূপাতিত করেছেন, যেজন্য তাকে নাত আল সুজা সামরিক সম্মাননায় ভূষিত করা হয়।
সাইফুল আজমই পৃথিবীর ইতিহাসে একমাত্র বৈমানিক যিনি 4টি দেশের বিমান বাহিনীর সৈন্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই 4টি দেশ হল পাকিস্তান, জর্ডান, ইরাক ও মাতৃভূমি বাংলাদেশ। এছাড়াও 8টি ভিন্ন দেশের 8 বাহিনীর বিমান পরিচালনা করেছেন আজম। যুদ্ধক্ষেত্রে অনন্য সব অর্জন আর ইতিহাস গড়া সাইফুল আজমকে 2001 সালে ইউনাইটেড স্টেটস এয়ারফোর্স বিশ্বের 22 জন লিভিং ইগলসের একজন হিসেবে স্বীকৃতি দেয়। সাবেক এই সেনা কর্মকর্তার যেসব কর্মকাণ্ড বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে গর্বিত করে, সেসব ঘটনার কথা বর্তমান প্রজন্মের অনেকেরই অজানা। কিংবদন্তি এই বাঙালি 2020 সালের জুনে করোনায় আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। বিশ্বের প্রায় সব দেশের উপর নতুন বর্ধিত রপ্তানি শুল্ক আরোপ করে বিশ্বজুড়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব অর্থনীতিতে ইতোমধ্যেই তার প্রভাব অনুভূত হওয়া শুরু হয়েছে। এদিকে পাল্টাপাল্টি শুল্ক আরোপ নিয়ে মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন। মার্চে চীনা পণ্যে 20% শুল্ক বসানোর পর গত 2 এপ্রিল ট্রাম্প আরও 34% শুল্ক বসানোর ঘোষণা দেন। পাল্টা হুঙ্কার দেন শি জিনপিংয়ের দেশ চীনও। মার্কিন পণ্যে 34% শুল্ক চাপানোর কথা ঘোষণা করে চীন। চীন যদি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক প্রত্যাহার না করে, তাহলে দেশটির উপর আরও 50% আমদানি শুল্ক বসানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই হুমকিকে ভুলের উপর ভুল বলে অভিহিত করেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। মার্কিন নীতির সমালোচনা করে চীনের বাণিজ্য দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, আরও একবার আমেরিকার ব্ল্যাকমেইল করার চরিত্রটি প্রকাশ্যে চলে এসেছে। ওই বিবৃতিতে আরও লেখা হয়েছে, যদি আমেরিকা এইভাবেই চলার কথা ভাবে, তবে চীনও শেষ পর্যন্ত লড়াই করবে। অবশ্য শুল্ক আরোপের এই পরিকল্পনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে দ্বিপক্ষীয় আলাপ আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার মতপার্থক্য সমাধানের কথাও জানিয়েছে চীন। সোমবার হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, সম্প্রতি তিনি যে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তা স্থগিত করার ব্যাপারে তিনি ভাবছেন না। এমনকি এ নিয়ে অন্যান্য দেশের সঙ্গে দর কষাকষি করতেও আপাতত ইচ্ছুক নন তিনি। ট্রাম্প হুঁশিয়ারি দেন, যদি চীন মঙ্গলবারের মধ্যে তাদের পাল্টা শুল্ক প্রত্যাহার না করে, তাহলে তিনি চীনা পণ্যের উপর 50% অতিরিক্ত শুল্ক আরোপ করবেন। এটি কার্যকর হলে যুক্তরাষ্ট্রে চীন থেকে নির্দিষ্ট কিছু পণ্য আমদানিতে মোট শুল্ক হার দাঁড়াবে 104%। এখন যুক্তরাষ্ট্র যদি 104% শুল্ক আরোপ করে, তাহলে চীন থেকে যুক্তরাষ্ট্রে পণ্য আমদানি করা মার্কিন কোম্পানিগুলোর জন্য এক বিশাল বোঝা হয়ে দাঁড়াবে। এ বিষয়ে ট্রাম্প বলেন, আমি আগেই সতর্ক করেছিলাম, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যদি কোনো দেশ পাল্টা শুল্ক আরোপ করে, তবে তারা সঙ্গে সঙ্গে নতুন ও অনেক বেশি হারে শুল্কের মুখোমুখি হবে। এই প্রতিক্রিয়ায় চীন বলেছে, চীনকে চাপ বা হুমকি দিয়ে কখনোই লাভ হবে না। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন নিয়ে তুরস্ক সরব হয়ে উঠেছে। আঙ্কারা এই হামলাকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা হিসেবে আখ্যা দিয়েছে এবং ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা পরিচালনায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছে। একই সঙ্গে তারা ইসরায়েলের সঙ্গে সমস্ত বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করেছে। এই উত্তেজনা সিরিয়াতেও ছড়িয়ে পড়েছে। দামেস্কে নতুন প্রশাসনের হাতে ক্ষমতা পাওয়ার পর থেকে ইসরায়েল একাধিক হামলা চালিয়েছে, যার প্রতিবাদ জানিয়েছে তুরস্ক। আঙ্কারা বলছে এটি সিরিয়ার ভূখণ্ডে হস্তক্ষেপ। তবে ইসরায়েল বলছে তারা সিরিয়ায় কোনো শত্রু শক্তি মেনে নেবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুরস্কের সঙ্গে সম্ভাব্য সংঘাত এড়ানোর উপায় নিয়ে আলোচনা করেছেন। নেতানিয়াহু বলেন, তুরস্ককে ঘিরে কোনো সমস্যা হলে ট্রাম্প তার সমাধান করতে পারবেন। তিনি আদর্শ মধ্যস্থতাকারী হতে পারেন। নেতানিয়াহু বলেন, সিরিয়া যেন কোনো দেশের এমনকি তুরস্কের জন্য ইসরায়েলের বিরুদ্ধে হামলার ঘাঁটি না হয়, সেটি আমরা চাই। তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভালো সম্পর্ক আছে। আমরা আলোচনা করেছি কিভাবে ইসরায়েল ও তুরস্কের মধ্যে সংঘাত এড়ানো যায়।
ট্রাম্প এ বিষয়ে বলেন, তোমার অর্থাৎ নেতানিয়াহুর তুরস্ক নিয়ে যদি কোনো সমস্যা থাকে আমি মনে করি সেটা আমি সমাধান করতে পারবো, তবে তোমাকে যুক্তিসঙ্গত হতে হবে, আমাদের সবাইকে যুক্তিসঙ্গত হতে হবে। ট্রাম্প আরও বলেন, তুরস্কের সঙ্গে আমার দারুণ সম্পর্ক আছে। এরদোয়ান খুব কঠিন প্রকৃতির মানুষ, কিন্তু তিনি খুব বুদ্ধিমান। তিনি এমন কিছু করেছেন যা গত 2000 বছরেও কেউ পারেনি। তিনি সিরিয়া নিয়ন্ত্রণে নিয়েছেন, যদিও সেটা সরাসরি নয় বরং প্রতিনিধিদের মাধ্যমে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ দীর্ঘ 25 বছর ক্ষমতায় থাকার পর গত বছরের 8 ডিসেম্বর রাশিয়ায় পালিয়ে যান। এরপর 29 জানুয়ারি আহমেদ আল শারাকে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করা হয়। We're having direct talks with Iran, and they've started. It'll go on Saturday. We have a পরমাণু ইস্যুকে কেন্দ্র করে ইরানের সঙ্গে তীব্র উত্তেজনা চলছে যুক্তরাষ্ট্রের। এমনকি পরমাণু চুক্তি না করলে ইরানের সরাসরি হামলার হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে পরমাণু ইস্যুতে সরাসরি কোনো ধরনের আলোচনায় বসতেও অস্বীকার করেছিল ইরান। তবে ইরানের সাথে সরাসরি পারমাণবিক আলোচনায় বসতে চলেছে যুক্তরাষ্ট্র, এই তথ্য জানিয়েছেন ট্রাম্প নিজেই। এছাড়া ইরানের পক্ষ থেকেও বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। বিবিসি বলছে, শনিবার সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান সরাসরি আলোচনা করবে বলে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন এবং এটিকে একটি সুযোগের পাশাপাশি একটি পরীক্ষা বলে অভিহিত করেছেন। সোমবার মার্কিন প্রেসিডেন্ট বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা খুব উচ্চ পর্যায়ে হবে। এছাড়া তিনি সতর্ক করে দেন, আলোচনার মাধ্যমে যদি কোনো চুক্তিতে পৌঁছানো না যায় তবে এটি ইরানের জন্য খুব খারাপ দিন হবে। মার্কিন এই প্রেসিডেন্ট আলোচনার বিষয়ে আরও বিস্তারিত তথ্য দেননি। এছাড়া আলোচনা কতটা এগিয়েছে বা কোন কর্মকর্তা এতে জড়িত সেসব কিছু বলেননি। বিবিসি বলছে, সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে হোয়াইট হাউসের বৈঠকের পর ট্রাম্প ইরানের সঙ্গে সম্ভাব্য এই আলোচনার কথা প্রকাশ করেন। মূলত নেতানিয়াহু এর আগে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে আক্রমণ করার সম্ভাবনা উত্থাপন করেছিল। অন্যদিকে ইরানের পক্ষ থেকেও বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন, ওয়াশিংটন এবং তেহরান আগামী 12 এপ্রিল ওমানে বৈঠক করবে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে আব্বাস আরাকচি লিখেছেন, এটি একটি সুযোগের মতো একটি পরীক্ষা, বল আমেরিকার কোর্টে। এর আগে গত মার্চ মাসে ট্রাম্প সংযুক্ত আরব আমিরাতের একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে ইরানের নেতার কাছে একটি চিঠি পাঠিয়ে পরমাণু ইস্যুতে আলোচনার জন্য তার ইচ্ছা প্রকাশ করেছিলেন। ইরান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল, যদিও ইরানের নেতৃত্ব তৃতীয় পক্ষের মাধ্যমে আমেরিকার সাথে সম্ভাব্য চুক্তি নিয়ে পরোক্ষ আলোচনা করার ইচ্ছা প্রকাশ করেছিল। মূলত ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষমতা হ্রাস করা গত কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের কাছে একটি গুরুত্বপূর্ণ বৈদেশিক নীতি লক্ষ্য হিসেবে জারি রয়েছে। প্রসঙ্গত 2015 সালে তেহরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার জন্য ইরানের সঙ্গে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন নামে পরিচিত পরমাণু চুক্তিতে পৌঁছায় যুক্তরাষ্ট্র সহ বিশ্বের 6 শক্তিধর দেশ। কিন্তু 2018 সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ত্রুটিপূর্ণ এক পেশে এর কোনো ভবিষ্যৎ নেই অভিযোগ তুলে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে যান। ওয়াশিংটনকে চুক্তি থেকে প্রত্যাহার করে নেওয়ার পর ঐতিহাসিক এই চুক্তিটি ভেঙে পড়ে। এমনকি চুক্তি থেকে বের হয়ে যাওয়ার পাশাপাশি ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে আরও নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন ট্রাম্প। তারপর থেকে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ক্ষেত্রে চুক্তির সীমা অতিক্রম করে উচ্চ স্তরের বিশুদ্ধতা মজুদ তৈরি করেছে, যা পশ্চিমা শক্তিধর দেশগুলো বেসামরিক জ্বালানির কর্মসূচির জন্য যতটা ন্যায্য বলে মনে করে তার চেয়ে অনেক বেশি এবং পারমাণবিক ওয়ারহেডের জন্য প্রয়োজনীয় পরিমাণের কাছাকাছি। সম্প্রতি ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় ৩৮তম আফ্রিকান ইউনিয়ন শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শীর্ষ সম্মেলনের চূড়ান্ত বিবৃতিতে অংশগ্রহণকারী ইসরায়েলের সরকারের অপরাধ এবং গাজা উপত্যকার বাসিন্দাদের বিরুদ্ধে তাদের নৃশংস আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, আমরা ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং বেসামরিক নাগরিক ও অবকাঠামো লক্ষ্যবস্তু করার বিরোধিতা করছি।
ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে এবং তাদের আন্তর্জাতিক আদালতে বিচার করা উচিত। এতে জোর দিয়ে আরও বলা হয়, আমরা ফিলিস্তিনের বিরুদ্ধে দখলদারিত্ব এবং আগ্রাসন শেষ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সাথে সহযোগিতা বন্ধ করার দাবি জানাচ্ছি। ইথিওপিয়ার ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে আফ্রিকার দেশগুলোর জোট আফ্রিকান ইউনিয়ন AU নেতারা জানিয়েছেন, ইসরায়েলের রাষ্ট্রদূতের উপস্থিতিতে জোটের কোনো বৈঠক বা কর্মসূচিতে অংশ নেবেন না তারা। সোমবার 7 এপ্রিল ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আয়োজিত এ সম্মেলনে অংশগ্রহণকারী সদস্য দেশগুলো তার উপস্থিতি প্রত্যাখ্যান করলে তাকে স্থান ত্যাগ করতে বাধ্য করা হয়। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেছে, রুয়ান্ডার তুতসি সম্প্রদায়ের গণহত্যার শিকারদের স্মরণে আয়োজিত এ অনুষ্ঠানে ইসরায়েলি রাষ্ট্রদূতকে আমন্ত্রণ জানানোর পরও আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারপারসন মাহমুদ ইউসুফ ইসরায়েল বিরোধী রাজনৈতিক ইস্যু যোগ করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যে বলা হয়, এই অগ্রহণযোগ্য আচরণ প্রথমত গণহত্যার শিকারদের স্মৃতিকে অসম্মানিত করেছে। এছাড়া এটি রুয়ান্ডান এবং ইহুদি জনগোষ্ঠীর ইতিহাসের প্রতি গভীর অসম্মান ও ভুল বোঝাবুঝির প্রতিফলন। নেগুসে আগে ইসরায়েলের শাসক দল লিকুইদের সংসদ সদস্য ছিলেন। 2024 সালের আগস্ট থেকে ইথিওপিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আদ্দিস আবাবার আফ্রিকান ইউনিয়ন সদর দপ্তরের নেলসন ম্যান্ডেলা হলে 1994-এ তুতসি গণহত্যা স্মরণ শীর্ষক বার্ষিক এই সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা এই ঘটনাকে গুরুতরভাবে গ্রহণ করেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে তারা। রুয়ান্ডায় 1994 সালে প্রায় 8 লাখ তুতসি ও মধ্যপন্থী হুতু সম্প্রদায়ের মানুষ নিধনযজ্ঞের শিকার হন। আন্তর্জাতিক সম্প্রদায় প্রতি বছর এপ্রিলে এই গণহত্যা স্মরণ করে থাকে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম বর্বর হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। টানা প্রায় 18 মাস ধরে চালানো এই আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছেন প্রায় 50,000-এরও বেশি ফিলিস্তিনি। হামলার পাশাপাশি ইসরায়েল গাজাতে সর্বাত্মক অবরোধও জারি রেখেছে। এতে করে ফিলিস্তিনের এই উপত্যকায় দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। এই বিষয়ে বিশ্বজুড়ে ক্ষোভের সঞ্চার হলেও ইসরায়েল বলছে, গাজায় গমের একটা দানাও ঢুকবে না। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বার্তা সংস্থাটি বলছে, ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ সোমবার অবরুদ্ধ গাজা উপত্যকায় গমের একটি দানাও প্রবেশ করা রোধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। ইসরায়েলি দৈনিক ইয়েদিওত আহরনোথের প্রকাশিত বিবৃতিতে স্মোট্রিচ বলেছেন, গমের একটি দানাও গাজায় প্রবেশ করবে না। গাজায় নতুন করে আক্রমণের অংশ হিসেবেই এই অবরোধটি আরোপ করা হয়েছে। গত 18 মার্চ থেকে গাজায় নতুন করে ইসরায়েলি বিমান হামলায় প্রায় 1400 ফিলিস্তিনি নিহত এবং আরও প্রায় 3400 জনের বেশি মানুষ আহত হয়েছেন। ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিও ভেঙে দিয়েছে। স্মোট্রিচ বলেছেন, তিনি এখনও গাজা থেকে ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনার চেয়ে হামাসকে পরাজিত করাকে অগ্রাধিকার দেন। এদিকে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে সোমবার বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা। ওই হামলায় ট্রাম্প জানান, তার বিশ্বাস গাজায় দ্রুতই যুদ্ধ বন্ধ হবে এবং জিম্মিরা মুক্তি পাবে। তবে ওই সময় তিনি আবারও গাজার নিয়ন্ত্রণ নেওয়ার কথা বলেন। ট্রাম্প দাবি করেন, অনেক দেশ গাজার মানুষকে নিতে আগ্রহী, যদিও মধ্যপ্রাচ্যের দেশগুলো এর আগে তার এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের মতো সেখানে একটি শান্তিরক্ষী বাহিনী থাকা, গাজার নিয়ন্ত্রণ ও এটির মালিকানা থাকা খুব ভালো একটি বিষয়। তিনি বলেন, আপনারা যদি তাদের নেন, ফিলিস্তিনিদের এবং তাদের অন্য দেশগুলোতে নিয়ে যান, অনেক দেশ আছে যারা তাদের নেবে এবং আপনার অর্থাৎ ফিলিস্তিনিদের একটি স্বাধীনতা অঞ্চল থাকবে, একটি স্বাধীন অঞ্চল যেখানে মানুষকে প্রতিদিন মরতে হবে না। গাজাকে নরক হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, গাজা অসাধারণ একটি জায়গা, কিন্তু সেখানে কোথাও থাকতে চায় না। 2005 সালে দখলদার ইসরায়েল গাজা থেকে তাদের সব সেনাকে প্রত্যাহার করে নিয়েছিল। এর 2 বছর পর অভ্যুত্থানের মাধ্যমে গাজার নিয়ন্ত্রণ নিয়েছিল হামাস। এরপর থেকে সেখানে তাদেরই শাসন চলছিল। ইসরায়েল কেন 2005 সালে গাজা থেকে সেনা ও বসতি সরিয়ে নিয়েছিল সেটিরও সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তার মতে, গাজা থেকে শান্তির জন্য ইসরায়েল সেনাদের প্রত্যাহার করে নিয়েছিল, কিন্তু সেই শান্তি আসেনি।